Welcome to LA Online Education, the key of success. আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের যে নবম শ্রেণীর ক্লাসে আগের দিন পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল শব্দের প্রতিফলন পর্যন্ত। আজ আমরা শব্দের প্রতিধ্বনি থেকে শুরু করব। তা প্রথমেই বলা ভালো যে তোমরা নিশ্চয়ই যা আমরা পড়াচ্ছি সেগুলো বাড়িতে পড়ছো বা যেগুলো অনুশীলন করবার করছো, এইটুকু আশা রাখবো। দিয়ে আজকের পড়া আমি আরম্ভ করছি। শব্দের প্রতিধ্বনি কাকে বলবো না, কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হবার পর যখন কোনো দীর্ঘ প্রতিফলকে প্রতিফলিত হয়ে সেই প্রতিফলিত হয়ে শব্দ যখন মূল শব্দ থেকে পৃথকভাবে আমাদের কানে এসে পৌঁছায়, তখনই সেটাকে বলবো শব্দের প্রতিধ্বনি। এই শব্দের প্রতিধ্বনি তোমরা এরকম শুনতে পাবে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, ধরো দূরে কোনো বড় বাড়ি আছে বা কোনো ইয়ে আছে, বা পাহাড়ে যদি যারা বেড়াতে গেছো দেখবে পাহাড়ের কাছে বা একটু দূর থেকে দাঁড়িয়ে যদি তুমি জোর আওয়াজ করো, কোনো কিছু আওয়াজ করো, তাহলে দেখবে কিছুক্ষণ বাদে মানে মূল আওয়াজ থেকে পৃথকভাবে তোমাদের সেই শব্দ তোমাদের কাছে ফিরে আসছে এবং তোমরা সেটা শুনতে পাচ্ছ। পাহাড়ের কাছে দাঁড়িয়ে করলে তো অনেকবারই শোনা যায়, কারণ পাহাড়ের বিভিন্ন স্তর থেকে সেটা প্রতিধ্বনি হয়ে আমাদের কানে এসে বারংবার সেটা আমাদের কানে এসে পৌঁছায় এবং সেই শব্দ তোমরা শুনতে পাবে। এখন যদি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম দূরত্ব কত হবে, যদি শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, যদি তুমি তৈরি মানে নিজে তৈরি করে শুনতে চাও, তাহলে সেটা তুমি তো করে দেখতে পারো। এখন এই প্রতিধ্বনি শুনতে গেলে ধরো তুমি ঘরে বসে, যে ঘরেতে আমি কথা বলছি, আমি মূল শব্দ থেকে আলাদা করে আমি কিন্তু শব্দটা শুনতে পাচ্ছি না। এটা কেন না, তার জন্য জানতে হবে যে শ্রুতি নিবন্ধ কাকে বলে। না, শ্রুতি নিবন্ধ হচ্ছে কোনো শব্দ যখন আমাদের কানে এসে পৌঁছায়, সে আমাদের মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করতে 1-10 সেকেন্ড সময় নেয়। এই 1-10 সেকেন্ড যে সময় নেয়, এটা কি বলে? শ্রুতি নিবন্ধ। ঠিক আছে, শ্রুতি নিবন্ধ হচ্ছে তাহলে 1-10 সেকেন্ড। এখন আমি যে ঘরে দাঁড়িয়ে কথা বলছি বা যে কোনো ক্লাসরুমে তুমি যে ঘরে যেখানে আছো সেখানে যদি কথা বলো, দেখবে যে তুমি যে শব্দটা করছো সেটা ওই একবারই শুনতে পাচ্ছ তুমি যখন করছো, কিন্তু দ্বিতীয়বার আর তুমি শুনতে পাচ্ছ না। কিন্তু কেন না, যখন তুমি আমরা কথা বলছি তখন সেই কথাটা আমাদের কানে যখন পৌঁছানোর পর আমাদের মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করতে 1-10 সেকেন্ড সময় নিচ্ছে। এখন চারদিকের দেয়াল থেকে, কেন ঘর তো মানে অত বড় নয়, চারদিকের দেয়াল থেকে কিন্তু শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছুচ্ছে, কিন্তু ওই 1-10 সেকেন্ডের মধ্যেই এসে পৌঁছুচ্ছে বলে আমরা সেই শব্দকে আর আলাদা করে শুনতে পাচ্ছি না। তাই আমরা এই ঘরের মধ্যে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না। কিন্তু এমন যদি হয় যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি বা শব্দ করছি, তুমিও যেখানে কথা বলছো, সেটা যদি একটা ন্যূনতম দূরত্বে কোনো প্রতিফলক থাকে, সেই প্রতিফলকে শব্দ প্রতিফলিত হয়ে কানে আসতে যদি 1-10 সেকেন্ডের থেকে বেশি সময় নেয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেই শব্দকে আমরা মূল শব্দ থেকে পৃথকভাবে শুনতে পাবো, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবো। এখন ধরো যে কোনো ক্ষণস্থায়ী শব্দ শুনতে গেলে শ্রোতা থেকে প্রতিফলকে ন্যূনতম দূরত্ব কত হলে তবেই
আমরা সেই শব্দকে শুনতে পাবো। এখন যদি বলো যে শব্দের বায়ুতে শব্দের গতিবেগ কত, না বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এই 1/10 সেকেন্ডে শব্দ কতটা যাবে, না যদি এটা 1 সেকেন্ডে যায় তাহলে 1/10 সেকেন্ডে যাবে 1/10 ইন্টু 332 মিটার, তাহলে কত হবে 33.2 মিটার। তাহলে এই পথটা তাকে ওই 1/10 সেকেন্ডের মধ্যে যেতে হবে। কিন্তু তুমি এখানে যদি কথা বলো এখান থেকে কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে, এই পথে যাবে গিয়ে আবার এই পথে যে ফিরে আসছে, এই মোট দূরত্বটা কত হতে হবে, না মোট দূরত্বটা হতে হবে ওই 33.2 মিটার। তাহলে আমার কাছ থেকে এই প্রতিফলকের দূরত্ব কত হতে হবে, না মোট পথটা যদি 33.2 হয় তার মানে যাওয়া আসা মানে ডিস্টেন্সটা কত হলো, যদি একটা দিককে ধরি এই ডিস্টেন্সটা d ধরি তাহলে এধারেও d, তাহলে মোট কত হবে 2d পথ যেতে কত সময় লাগবে, না 33.2 মিটার। তাহলে ডিস্টেন্সটা কত হবে 33.2 বাই 2 সমান 16.6 মিটার। তাহলে শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হতে হবে 16.6 মিটার। তাহলে আমরা সেই শব্দকে মূল শব্দ থেকে পৃথকভাবে শুনতে পাবো। অর্থাৎ ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হতে হবে 16.6 মিটার। এখন বায়ুতে যে এবার বোধগম্য শব্দের ক্ষেত্রে, আমি এটা যেটা বললাম সেটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে, এবার যে কোনো বোধগম্য শব্দের ক্ষেত্রে যদি সেটা একমাত্রিক শব্দ হয় তাহলে কত হবে, একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নিবন্ধ সেটা হচ্ছে 1/5। তাহলে 1/5 যদি হয় তাহলে বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে 1/5 কত যাবে, না 1/5 সেকেন্ডে শব্দ দূরত্ব অতিক্রম করবে 332 ইন্টু 1/5 মিটার সমান 530 এই দূরত্বটা সে কত যাবে, না একই রকম ভাবে যাওয়া আসা করতে মোটটা d 2d পথ অতিক্রম করতে হবে। এই 2d পথ অতিক্রম করতে গেলে 2d পথ অতিক্রম করতে গেলে কত করতে হবে, না 66.4 মিটার। তাহলে d সমান কত হবে 66.4 বাই 2 সমান 33.2 মিটার। একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হতে হবে 33.2 মিটার। এবার যদি বলা হয় যে দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে কত, না দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নিবন্ধ হচ্ছে 2/5। কত বললাম 2/5। তাহলে 2/5 কতটা দূরত্ব যাবে, না 332 ইন্টু 2/5 সমান 132.8 মিটার। তাহলে এখানেও তাই মোট 2D পথ যেতে 2D পথ মানে হচ্ছে 132.8 মিটার। তাহলে D সমান কত হবে, তাহলে 2D সমান
132.8, ডি সমান 132.8 বাই 2 সমান 66.4 মিটার। তাহলে শ্রোতা থেকে দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব হতে হবে 66.4 মিটার। এখন ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে কত হবে? একই জিনিস এখান থেকেই দেখায় যে ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নিবন্ধ হচ্ছে 3/5। তাহলে 3/5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে না 332 ইন্টু 3/5, তাহলে কত আসবে না, আমি যদি 5 দুগুণে 10, 6, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 4 19 9 হাতে রইল 1, সমান 199.2 মিটার। তাহলে 2D সমান হচ্ছে 199.2 মিটার। তাহলে ডি সমান 199.2 বাই 2 সমান 99.6 মিটার। অর্থাৎ ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হতে হবে 99.6 মিটার। এখন তাহলে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত বললাম না 16.6 মিটার। একমাত্রিক শব্দের ক্ষেত্রে 33.2 মিটার, দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে একমাত্রিক শব্দের ক্ষেত্রে 33.2 মিটার, দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে 66.4 মিটার এবং ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে 99.6 মিটার দূরত্ব হতে হবে। আচ্ছা, এরপর তাহলে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে পারে সেগুলো নিশ্চয়ই তোমরা শিখতে পেরেছো। বের করে দেখবে, নিজেরা বার করবে, করে দেখবে যে তোমরা বার করতে পারছো কিনা এবং সেই দূরত্ব তোমরা নির্ণয় করতে নিশ্চয়ই পারবে। এখন শব্দের অনুরণন কাকে বলবো? ধরো তুমি কোনো হল ঘরে, বড় হল ঘরে আছো, হলঘরটা ফাঁকা, তুমি যদি আস্তে করে কোনো আওয়াজ করো, দেখবে সেই আওয়াজটা তোমার কাছে বারে বারে ফিরে আসছে। ঠিক আছে, তাহলে সেটা কোথা থেকে না হল ঘরের ছাদ থেকে, দেয়াল, মেঝে থেকে বা বিভিন্ন দেয়াল থেকে বারবার প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে আমাদের কানে আসছে এবং তার রেস থেকে যাচ্ছে অনেকক্ষণ ধরে। এই হলঘরের মধ্যে সেই গম গম শব্দটা থেকে যায়। এটা কি বলা হয়? শব্দের অনুরণন। আমরা যখন বিশেষ করে বর্ষাকালে দেখেছি যে খুব মেঘ করেছে, তখন যদি মেঘটাকে দেখে গুম গুম করে আওয়াজটা অনেকক্ষণ ধরে চলতে থাকে, ওখানে কি হয় না মেঘেরও তো বিভিন্ন স্তর থাকে। খুব যখন মেঘ থাকে, মেঘের অনেকগুলো স্তর থাকে, সেখানে যখন শব্দ কোনো তৈরি হয় তখন সেই শব্দ মেঘের বিভিন্ন স্তর থেকে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে আমাদের কানে মূল শব্দ থেকে পৃথকভাবে এসে সেই গম গম আওয়াজটা আমাদের কানে এসে পৌঁছায় বা গুরু গুরু আওয়াজটা আমাদের কানে এসে পৌঁছায়। সেটাই হচ্ছে কিন্তু অনুরণন। এটাই সবচেয়ে ভালো উদাহরণ তুমি বলতে পারো। এখন হল ঘরে অনুরণন হলে শব্দ স্পষ্টভাবে শুনতে পাওয়া যায় না, তাই হল ঘরে অনেক সময় অনুরণন ব্যবস্থা কমাবার জন্য শব্দ শোষক পদার্থ ব্যবহার করা হয়, যাতে এরকম গমগমে আওয়াজটা যাতে না হয়
সেই জন্যে শব্দ শোষক পদার্থ দিয়ে তৈরি করা হয় হলঘরগুলোকে। এখন সেই অনুরণন কমাবার বিভিন্ন ব্যবস্থাগুলো কি কি না, দেয়ালে ফেল্টের আবরণ দিয়ে শব্দকে শোষণ করার ব্যবস্থা করা হয়। এক হচ্ছে মেঝেতে কার্পেট পাতা থাকে যা শব্দকে শোষণ করতে পারে, আর জানালা এবং দরজার মোটা ভারী পর্দা ঝোলানো থাকে যা শব্দকে শোষণ করে এবং অনুরণন কমায়। বসার চেয়ারে মোটা গদি বা কুশন থাকে যা শব্দকে শোষণ করতে পারে। এইভাবে হল ঘরের এরকম গমগমে আওয়াজ অর্থাৎ এই অনুরণন কমানোর ব্যবস্থা করা হয়ে থাকে। এখন এরপর আমরা বলবো শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ কাকে বলবো না, যে কোনো বস্তু থেকে কম্পন যদি সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয় তখন সেই শব্দকে আমরা শুনতে পাই, সেই শব্দকেই আমরা বলবো শ্রুতিগোচর শব্দ। তাহলে কি বললাম, যখন বস্তুর কম্পন 20 থেকে 20,000-এর মধ্যে হয়, সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, তখন সেই শব্দ আমরা শুনতে পাই, সেটা কি শ্রুতিগোচর শব্দ বলে। এই শ্রুতিগোচর শব্দ যে শব্দটাই আমরা শুনতে পাচ্ছি, যে আমি কথা বলছি, সেই কথাটা ঘরে যারা থাকবে তারা শুনতে পাবে, তাহলে এই শব্দটাও কিন্তু শ্রুতিগোচর শব্দ। বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ সেটাও শ্রুতিগোচর শব্দ, তাহলে এইগুলো হচ্ছে শ্রুতিগোচর শব্দ। এরপর বলবো শ্রবণেরতর শব্দ। কি বললাম, শ্রবণেরতর শব্দ। শ্রবণেরতর শব্দ হচ্ছে যখন কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20-র কম হবে তখন সেটাকে বলবো শ্রবণেরতর শব্দ। কি বললাম, সেকেন্ডে 20-র কম, কম্পনটা হবে সেকেন্ডে 20-র কম, সেইটাই হবে শ্রবণেরতর শব্দ। আর শ্রবণোত্তর শব্দ হচ্ছে যখন কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি হবে তখন সেটাকে বলবো যে শ্রবণোত্তর শব্দ। এখন শ্রবণেরতর শব্দেরও কিছু উদাহরণ আছে, যেমন ধরো ভূমিকম্পের শব্দ, হাতি, গন্ডার, তিমি ইত্যাদি এদের এই সমস্ত জন্তুর দ্বারা যে উৎপন্ন শব্দ এগুলো হচ্ছে শ্রবণোত্তর শব্দ। আবার উল্টো দিকে বাদুড়, কুকুর, বিড়াল, বাঁদর, হরিণ, ডলফিন এরা শ্রবণোত্তর শব্দ কিন্তু শুনতে পায়। আমরা কিন্তু শ্রবণোত্তর শব্দ শুনতে পাই না, কিন্তু বাদুড়, কুকুর এরা কিন্তু শ্রবণোত্তর শব্দ শুনতে পায়। এখন শ্রবণোত্তর শব্দ এই শব্দের প্রয়োগ তোমাদের করতে হবে। বেশ কয়েকটা প্রয়োগ তোমাদের আছে যে শ্রবণোত্তর শব্দকে কোথায় কোথায় প্রয়োগ করা হয়। যেমন ধরো আল্ট্রাসোনোগ্রাফি, যখন মানুষের ধর পেটের যখন সমস্যা, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করতে দেন, মানে দেখে থাকবে, তখন এই আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু এই শ্রবণোত্তর শব্দে প্রয়োগই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি হয়ে থাকে। এরপর হচ্ছে শ্রবণোত্তর শব্দ সাহায্যে পানীয় জল বা দুধ এগুলোকে জীবাণুমুক্ত করতে শ্রবণোত্তর শব্দের ব্যবহার করা হয়। বাদুড়, তিমি, গতিপথ নিয়ন্ত্রণ। বাদুড় বা তিমি শ্রবণোত্তর তরঙ্গ উৎপন্ন করে এবং সেই তরঙ্গ কোনো বস্তুতে বাধা পেয়ে তাদের কাছে আবার যখন ফিরে আসে তখন তারা বুঝতে পারে যে সেখান থেকে কতটা দূরত্বে সেই বস্তু আছে, এবং বাদুড় বা তিমি তাদের গতিপথ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, শ্রবণোত্তর শব্দে আরো যেটা
নির্ণয় করতে লাগে সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে শোভনোত্তর শব্দ প্রয়োগ করব। সমুদ্রের গভীরতা বা এরোপ্লেনের উচ্চতা এগুলো নির্ণয় করার জন্য শোভনোত্তর শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এখন ধরো মানে সমুদ্রের তলায় সমুদ্রের গভীরতা কতটা আছে সেটা শোভনোত্তর শব্দ প্রয়োগ করে কিভাবে নির্ণয় করবে। এখন এখন ধরো কোনো জাহাজের নিচে ধরো জলের উচ্চতা এখানে আছে, জাহাজের নিচে কোনো শব্দ প্রেরক যন্ত্র এই বিন্দুতে বসানো আছে। এখন আর শব্দ গ্রাহক যন্ত্র বি বিন্দুতে বসানো আছে। এখন শব্দ প্রেরক যন্ত্র থেকে শব্দ যখন উৎপন্ন হবে তখন একটা মানে প্রথমে শব্দের একটা অংশ সোজা শব্দ প্রেরক যন্ত্র থেকে শব্দ গ্রাহক যন্ত্রে পৌঁছবে এবং অপর একটি অংশ সোজা নিচে চলে যাবে, অর্থাৎ গভীরে চলে যাবে এবং গভীরে কোনো বস্তুতে, জলের গভীরে থাকা কোনো বস্তুতে ধাক্কা খেয়ে আবার শব্দ গ্রাহক যন্ত্রে ফিরে আসবে। ধরা যাক এই যে মোট সময়, এই সময়টা হলো টি, মোট সময়টা কত হলো টি। আর শব্দ গ্রাহক বা শব্দ প্রেরক যন্ত্রগুলো জাহাজের নিচে অর্থাৎ জলতল থেকে এক্স মিটার নিচে আছে। এখন যদি জলে শব্দের বেগ ভি হয়, জলের শব্দের বেগ ভি, আর কি বললাম টি সময় পর শব্দের ফিরে এসেছে, তাহলে উৎপন্ন শব্দ থেকে নিচে গভীর ধাক্কা খেয়ে বি বিন্দু অর্থাৎ গ্রাহক যন্ত্রে ফিরে আসতে টি সময় যদি সেকেন্ড সময় লেগে থাকে, তাহলে মোট যে দূরত্ব এ বি, এই যে দূরত্ব এটাকে যদি আমি এল ধরে নিই তাহলে ডি বিন্দু হচ্ছে এডি সমান বিডি সমান কত এল বাই 2, এই দূরত্বটা। এখন ধরা যাক যে সি বিন্দু অর্থাৎ সমুদ্রের গভীরে অবস্থিত, যেখান থেকে শব্দ ধাক্কা খেয়ে অর্থাৎ প্রতিফলিত হয়ে ফিরে এসেছে, সেই সি বিন্দু থেকে উপরে সিডি এর যদি উচ্চতা যদি এইচ মিটার ধরি, এইচ মিটার ধরা হয় এবং শব্দের বেগ যদি ভি হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা যেতে টি সেকেন্ড সময় যদি লেগে থাকে, তাহলে শব্দের বেগ ভি হলে তাহলে ভিটি মোট সময় লাগবে, ভিটি মোট দূরত্ব অতিক্রম করবে টি সেকেন্ডে। ভি যদি তার গতিবেগ হয় টি সেকেন্ডে, তার মোট দূরত্ব হবে ভিটি। এই ভিটি তাহলে এই এসি পথে গিয়ে আবার বিসি পথে ফিরেছে, সিবি পথে ফিরেছে, অর্থাৎ একটি দিকে অর্থাৎ এবি প্লাস এসি প্লাস
বিসি এই পথটায় মোট কতটা ভিটি। এখন এসি আর বিসি তো সমান, একই পথে গিয়ে ফিরে গেছে। এসি সমান বিসি সমান ভিটি বাই 2, এই দূরত্বটা গেছে। আচ্ছা, এখন তাহলে সিডি অর্থাৎ এইচ, সিডি সমান কি এইচ, অর্থাৎ এইচ সমান কি, এর গভীরতাটা কত হবে, এইচ সমান আমরা সেই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই ফর্মুলায় আমরা যাব। তাহলে কি হবে না, ভিটি বাই 2 এর হোল স্কয়ার, অর্থাৎ এই পদটা ভিটি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এল বাই 2 এর হোল স্কয়ার এর রুট ওভার। কারণ আমরা সেই জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এইচটা কি, এইচ হচ্ছে লম্ব, তাহলে এইচ লম্ব সমান কি হবে, লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব সমান রুট ওভার অফ অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার এর রুট ওভার। এখন লম্বকে, লম্ব এইচ, অতিটা কত পেয়েছি ভিটি বাই 2 তার হোল স্কয়ার, ভূমিটা কত পেয়েছি, এটা গোটাটা যদি এল হয় তাহলে এটা কত, এই ডিটা কত, এল বাই 2 এর হোল স্কয়ার। এখন এখান থেকে আমরা যদি দেখি যে ভি স্কয়ার ভিটি হোল স্কয়ার বাই 4 মাইনাস এল স্কয়ার বাই 4 এর রুট ওভার 1/4 ভিটির হোল স্কয়ার মাইনাস এল এর হোল স্কয়ার এর রুট ওভার 1/4টা বাইরে বার করে আনলে কি হবে, 1/2 রুট ওভার ভিটির হোল স্কয়ার মাইনাস এল এর হোল স্কয়ার। এইটা আমরা এই এইচটা পেলাম কত দূর না এত দূর, কিন্তু দেখো যে এর পরও যেখানে প্রেরক বা গ্রাহক যন্ত্রটা রাখা আছে তার উপরে জলটা কতটা আছে না x মিটার উপরে আছে। তাহলে মোট সমুদ্রের গভীরতাটা কত হবে না, সমুদ্রের গভীরতা হবে তাহলে এই এক্সটা আছে প্লাস এই ডিসটেন্সটা আছে, এক্সটা তো এখানে, এইটা প্লাস এই ডিসটেন্সটা অর্থাৎ সিডি এর দূরত্ব, সিডি এর দূরত্ব অর্থাৎ এইচটা কত হয়েছে প্লাস হাফ রুট ওভার ভিটি হোল স্কয়ার মাইনাস এল এর হোল স্কয়ার, অর্থাৎ এইটা এক্স প্লাস এইটা। ঠিক আছে, এইভাবে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবো যে কোন অঞ্চলে সমুদ্রের গভীরতা কত হবে। ঠিক একইভাবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায় এবং দেখবে যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় তোমরা কিভাবে হবে, মোটামুটি এই একই ভাবে হবে, কিন্তু এরোপ্লেন তো এক জায়গায় স্থির থেকে সেই উচ্চতা নির্ণয় করা যাবে না। এরোপ্লেন সেই পথ কত, ওই সময় কতটা পথ যাচ্ছে সেইটা বের করে নিতে হবে। কিন্তু এখন সোনার কি, সোনার হচ্ছে
সোনার হলো সাউন্ড নেভিগেটিং অ্যান্ড রেঞ্জিং। এই যন্ত্রে জাহাজের তলায় লাগানো থাকে। এই যন্ত্র উচ্চ কম্পাঙ্কযুক্ত শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করে সমুদ্রের তলায় থাকা কোনো বস্তুর অবস্থান, দূরত্ব এবং গতি বোঝা যায়। সোনার সাহায্যে সমুদ্রের নিচে কোনো যদি ধ্বংসাবশেষ থেকে থাকে সেটা জানা যায়। সোনার একটি প্রেরক যন্ত্র এবং একটি গ্রাহক যন্ত্র থাকে। প্রেরক যন্ত্র থেকে প্রায় 50,000 হার্টজের কম্পাঙ্কের শ্রবণোত্তর শব্দ জলের তলায় পাঠানো যায় এবং এইভাবেই সেখানে ধ্বংসাবশেষ সম্পর্কে জানতে পারা যায়। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।